circuits are interconnected. You can't have. Let's take a closer look inside the heart. The yellow object. নমস্কার, নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মিতা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি হেলথ টাইম। প্রত্যেক সপ্তাহে আমরা কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করি এবং আজ আমাদের আলোচনার বিষয় গলার স্বর পরিবর্তন। বিভিন্ন সময়ে আমাদের অনেকেরই এই সমস্যা হয়, গলার আওয়াজ বসে যায় এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ভেবে নিই হয়তো ঠান্ডা লেগেছে এবং সে কারণের জন্যই গলার আওয়াজ বসে গিয়েছে। তবে এটা কি সাধারণ বিষয় নাকি অন্য কোনো বড় রোগের সূত্রপাত হতে পারে? এই বিষয়ে আজ আলোচনা করব। আজ আমার সঙ্গে স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন পিয়ারলেস হাসপাতালের ইএনটি বিশেষজ্ঞ ডক্টর শৌভনিক সৎপতি। স্যার, প্রথমেই আপনাকে নিউজ টাইমে অনেক স্বাগত। নমস্কার। এইরকম আপনার নিউজ টাইমকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি বিষয়ে আলোচনা সভা আয়োজন করার জন্য। এটা সত্যি কথা যে গলার আওয়াজ বসা আমাদের প্রত্যেকেরই জীবনে কখনো না কখনো হয়েই থাকে এবং আমরা ধরেই নিই যে এটা ঠান্ডা লাগার কারণেই গলা বসেছে, কিন্তু এটা কি শুধু ঠান্ডা লাগা না, আরও অন্য কোনো রোগেরও একটা লক্ষণ হতে পারে। তো আমাদের সেই বিষয়ে জ্ঞান থাকাটা দরকার। তো সেই জন্য এটা আশা করি দর্শক বন্ধুদের ক্ষেত্রে খুব উপকারে লাগবে। একদমই স্যার, আপনি যেমনটা বললেন, আমি প্রথমেই জানতে চাইবো যে এই গলার স্বর পরিবর্তন হয়ে যাওয়া প্রায় সময় আমাদের সকলের সাথে হয়, ছোট থেকে বড় অনেকের সাথেই হচ্ছে এবং আমরা প্রথমত ভেবে নিই হয়তো খুব ঠান্ডা লেগেছে, ঠান্ডা জল আইসক্রিম এগুলো আমরা এড়িয়ে চলি, কিন্তু এটা কি সত্যিই সাধারণ বিষয় বা একটা ছোটখাটো ইনফেকশন বা এর থেকে বড় কোনো বিষয় কি হতে পারে? না, প্রথম কথা হচ্ছে সব সময় গলার স্বর পরিবর্তন মানেই যে সেটাতে খুব খারাপ কিছু হচ্ছে তা নয়। মূলত ঠান্ডা লেগে বা ইনফেকশন থেকেই হতে পারে। তো সেই জন্য আমরা গলার স্বর পরিবর্তনকে যদি ব্রডলি ক্লাসিফাই করি তাহলে আমরা দেখব প্রথমেই আসে ইনফ্লামেটরি, মানে আমাদের ভয়েস বক্স বা ল্যারিংসের যদি একটা প্রদাহ বা ইনফ্লামেশনস হয়। তারপরে আসবে ট্রমেটিক, মানে যদি কোনো কারণে চোট থাকে। তারপরে আসবে নিউরোজেনিক এবং সব থেকে লাস্টে আসবে যদি কোনো নিওপ্লাস্টিক, মানে কোনো টিউমার জনিত কারণ হয়। তো আমরা এগুলোকে একটা একটা করে একটু একটু করে আলোচনা করব, তাহলে আমাদের পক্ষে এটা সম্বন্ধে বুঝতে এবং আন্দাজ করতে সুবিধা হবে। তো প্রথমেই হচ্ছে ইনফ্লামেটরি, মানে ভয়েস বক্সের ইনফ্লামেশনস, যেটাকে আমরা বলি ল্যারিঞ্জাইটিস। এবার ল্যারিঞ্জাইটিস সেটা অ্যাকিউট একটা ইনফেকশন থেকে হতে পারে বা ক্রনিক ল্যারিঞ্জাইটিস হতে পারে। তো অ্যাকিউট ল্যারিঞ্জাইটিস মোস্টলি ইনফেকশন থেকে হয়, মানে সিজনাল ফ্লুতে আমরা খুব কমনলি দেখি সর্দি কাশি জ্বর তার সাথে গলা বসে গেল। কিন্তু সেক্ষেত্রে গলা বসার সাথে সাথে আমাদের মধ্যে ওই ইনফেকশনের ফিচার্সগুলো থাকবে, মানে সর্দি কাশি থাকবে, জ্বর জ্বর ভাব থাকবে এবং সেটা খুব অল্প সময়ের মধ্যেই এই সিমটমসগুলো ডেভেলপ করবে। তো এটা থেকে বোঝা যাবে এটা একটা অ্যাকিউট ল্যারিঞ্জাইটিস হয়েছে। কিন্তু আপনার ক্ষেত্রে সর্দি কাশি জ্বরের কোনো লক্ষণ নেই, ইনফেকশনের কোনো ফিচার্স নেই, অথচ গলার স্বরটা একটু একটু করে বসছে, সেটা কিন্তু ইনফেকশন থেকে নাও হতে পারে। আচ্ছা, তো তখন আমাদের ক্রনিক ল্যারিঞ্জাইটিস এইটা সম্বন্ধে জানা দরকার। ক্রনিক ল্যারিঞ্জাইটিস মানে যদি ভয়েস বক্স বা ল্যারিংসটা কন্টিনিউয়াস একটু একটু করে কোনো জিনিস থেকে ইরিটেটেড হয়, তখন সেটাকে ক্রনিক ল্যারিঞ্জাইটিস বলে। এবার আমাদের এখানে আমরা লক্ষ্য করি যে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, মানে অ্যাসিডিটি, সাইলেন্ট অ্যাসিড রিফ্লাক্স থেকে গলার আওয়াজ বসা কিন্তু খুব কমন, যেটা হয়তো আমরা অনেকেই জানি না। আমরা অ্যাসিডিটি অনেক সময় ফিল করি যে যখন আমাদের গলা বুক জ্বালা করে, কিন্তু সেটা যখন গাস অফ অ্যাসিড গলায় উঠে আসে। কিন্তু যদি অল্প অল্প করে অ্যাসিডিক কন্টেন্ট গলায় ওঠে, যেটাকে বলে সাইলেন্ট রিফ্লাক্স, তাতে কিন্তু আমাদের সেই গলা জ্বালার অনুভূতিটা নাও হতে পারে। কিন্তু এই ক্রনিক ইরিটেশনসটা ল্যারিংসটাকে ইরিটেট করলে সেটা থেকে কিন্তু একটা ভয়েস চেঞ্জ হতে পারে। সো আমি আবারও আসবো স্যার আলোচনাতে। আরো একজন দর্শক বন্ধু এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ, নারায়ণ মাইতি কোচবিহার থেকে বলুন। হ্যাঁ, বলছি যে আমার এরকমই মানে ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে, এটার জন্য কি ট্রিটমেন্ট হতে পারে? কতদিন ধরে পরিবর্তন হয়ে আছে? এটা প্রায় 2 বছর ধরে। ঠিক। তো আমরা বলি যে আমরা এর পরেই আসছিলাম ওটাতে, যে যদি কোনো
গলার স্বর পরিবর্তন 3 সপ্তাহের বেশি হয়ে থাকে। একদমই স্যার, আপনি শুনতে থাকুন আমাদের এই অনুষ্ঠান এবং অবশ্যই স্যার আপনার প্রশ্নের উত্তর দেবেন। ধন্যবাদ আপনাকে আমাদেরকে ফোন করার জন্য। স্যার উনি যেমনটা বলছিলেন, হ্যাঁ, তো যে কোনো গলার আওয়াজ যদি 3 সপ্তাহের বেশি বসে থাকে, আচ্ছা, এবং আপনি যদি দেখেন যে সেটা ঠিক ইনফেক্টিভ নয়, মানে আপনার জ্বর সর্দি কাশি কিছু হয়নি, তাহলে কিন্তু আপনাকে আপনার ভয়েস বক্সটা মানে ল্যারিংসটা একজন স্পেশালিস্ট ইএনটি কাউকে দিয়ে দেখাতে হবে। তো আজকাল আমরা কিছু অত্যাধুনিক পদ্ধতির সাহায্য নিই, যেগুলো আমরা গ্র্যাজুয়ালি আসছি, আচ্ছা, তাতে উনি জানতে পারবেন। তো সেই পরীক্ষাগুলির মাধ্যমে নির্ণয় করা সম্ভব যে এই গলার আওয়াজ বসাটার কি কারণ হতে পারে এবং সেটার কি চিকিৎসা সম্ভব। তো আমরা সেটা এর পরবর্তীতে যখন আলোচনায় আসছি ওটা উনি জানতে পারবেন। তো আমরা যেটা নিয়ে বলছিলাম যে ক্রনিক ল্যারিঞ্জাইটিস, একদমই ক্রনিক ল্যারিঞ্জাইটিস অ্যাসিড রিফ্লাক্স থেকে হতে পারে। আবার আমাদের এই ভারতবর্ষে যেখানে টিউবারকুলোসিস খুব কমন, তো ল্যারিঞ্জাইটিস কিন্তু টিউবারকুলোসিসের কারণেও হয়। আচ্ছা, তো বুকে যেমন যক্ষা রোগ হয়, তো সেইটারই থেকে ইনফেকশন ল্যারিংসে স্প্রেড করে ক্রনিক ল্যারিঞ্জাইটিস হতে পারে। কিন্তু সেক্ষেত্রে এই টিপিক্যাল যে ইনফেকশনের সিমটমসগুলো সেটা কিন্তু আপনি পাবেন না, আপনি শুধু গলার মধ্যে একটা ভয়েস চেঞ্জ পাবেন এবং সেটা লম্বা সময় ধরে থাকবে। আচ্ছা, আচ্ছা, তো এগুলো গেল ইনফ্লামেটরি। এরপরে যেটা আমি বলছিলাম যে ট্রমাটিক। তো ট্রমাটিক এই আমরা যারা ভয়েস ইউজ করি, প্রফেশনালি ভয়েস ইউজ করি, টিচাররা, সিঙ্গার্সরা, যারা রেগুলার যাদেরকে অনেক কথা বলতে হয়, মিডিয়া প্রফেশনালস আপনারা, তো তাদের গলাটা রেস্ট পায় না। তো এই যে ক্রমাগত কথা বলছি, এর ফলে ভোকাল কর্ডসটা একটা অন্যটার সাথে ধাক্কা খেতে থাকে, আচ্ছা, এবং ধাক্কা খাবার ফলে সেই ভোকাল কর্ডসে অনেক সময় দুটো ছোট ছোট দানার মতো জিনিস তৈরি হয়, যেটাকে বলে ভোকাল নোডিউল। আচ্ছা, এই ভোকাল নোডিউলটাকে টিপিক্যালি টিচারদের, সিঙ্গারদের হয় বলে এটাকে টিচার্স নোডিউল বা সিঙ্গার্স নোডিউলও বলে। আচ্ছা, আচ্ছা, তো সেই দুটো নোডিউল যদি তৈরি হয় তাহলেও কিন্তু গলার আওয়াজের পরিবর্তন হয়ে যাবে। ওভার ইউজ অফ ভয়েস হলে আপনার গলার স্ট্রেনিং এর কারণে আমাদের ভোকাল কর্ডসের মাসলগুলো উইক হতে শুরু করবে, তাতেও কিন্তু গলার আওয়াজ পরিবর্তন হতে পারে। আর বাইরে থেকে যদি কোনো চোট লাগে তাহলে তো হবেই। তো এটা গেল ট্রমাটিক পার্ট। এরপরে আসছে যে যদি ওটা কোনো নিউরোলজিক্যাল কারণে হয়, আচ্ছা, মানে আপনার মাথায় স্ট্রোক হলো বা ভাইরাল ইনফেকশন হয়ে গলার যে নার্ভটা ভোকাল কর্ডকে সাপ্লাই করছে সেটা হঠাৎ করে প্যারালিসিস হয়ে গেল, তাহলেও কিন্তু হঠাৎ করে একদিন আপনি দেখলেন আপনার গলা দিয়ে আর আওয়াজ বেরোচ্ছে না, অথচ কোনো ইনফেকশনের বা গলায় জ্বালা, প্রদাহ এসব কোনো সিমটমস নেই, তাহলে কিন্তু নিউরোলজিক্যাল কারণগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা স্যার, সেক্ষেত্রে একটু আগে যেমনটা বলছিলাম যে বেসিক ঠান্ডা লাগা থেকে সবারই হয় যে গলাটা একটু বসে গিয়েছে, কিন্তু সেটা যে আরো মারাত্মক দিকে যাচ্ছে বা কোনো রোগের প্রকোপ রয়েছে কিনা সেটা বুঝবো কি করে? সেটা বুঝতে গেলে প্রথমেই এই যে আমি বললাম যে সিমটমসটার অনসেট, মানে সিমটমসটা কত তাড়াতাড়ি ডেভেলপ করেছে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। একটা গলার আওয়াজ যদি ধীরে ধীরে ক্রমশ বসে যাচ্ছে এবং দিনের পর দিন ধরে একটু একটু করে বাড়ছে, তাহলে সেটা একটা ক্যাটাগরি হতে পারে। আর আপনি হঠাৎ করে দেখলেন একদিন দুদিনের মধ্যে গলার আওয়াজটা বসে গেল, মানে শর্ট ডিউরেশনে, তাহলে সেটা আরেকটা ক্যাটাগরি হতে পারে। যদি শর্ট ডিউরেশনে গলার আওয়াজ বসে যায় তাহলে সেটা কিন্তু ইনফেক্টিভ বা নিউরোলজিক্যাল কারণে হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি এটা প্রোগ্রেসিভলি একটু একটু করে তৈরি হয় ওভার দ্য মান্থস, তাহলে কিন্তু সেটা একটা ক্রনিক ইনফ্লামেশন বা নিওপ্লাস্টিক, যেগুলো আমরা আগে এসে আলোচনা করব, মানে ক্যান্সারাস বা এগুলোর দিকেও কিন্তু আঙুল দেখায়। এর সাথে যদি আপনার স্মোকিং, অ্যালকোহল এগুলোর কোনো হিস্ট্রি থাকে, যারা রেগুলার স্মোকার্স তাদের গলার আওয়াজ একটু একটু করে বসছে এবং সেটা যদি 3 সপ্তাহের বেশি বসা থাকে, আচ্ছা, তাহলে কিন্তু সেটা তখন ম্যালিগনেন্সির দিকেও পয়েন্ট করে। একদমই স্যার, এখানে আরো একটি বিষয় জানতে চাইবো যে এই কণ্ঠস্বর বসে যাওয়া সেটা কোন কোন ধরনের লক্ষণ হতে পারে মূলত, মানে রোগের মূলত? রাইট, তো আমরা যখন বললাম যে প্রথমে ইনফ্লামেটরি ইনফেক্টিভ একটা গ্রুপ হলো, ট্রমা মানে ভয়েস অ্যাবিউজ, যারা প্রফেশনালি ভয়েস ইউজ করছেন, এবং আমরা বলি
অ্যাবিউজ, নট ওভার ইউজ। আচ্ছা, কথা আমরা অনেককেই, অনেক প্রফেশনে অনেককে অনেক কথা বলতে হয়, কিন্তু ওই কথাটা আমি কত কন্ট্রোলড ওয়েতে বলছি, না চিৎকার চেঁচামেচি করে বলছি, এর উপরে কিন্তু ডিফারেন্সটা ক্রিয়েট হয়। তো ভয়েস ওভার ইউজ হতে পারে, কিন্তু ভয়েস অ্যাবিউজ যদি কেউ করে তাহলে কিন্তু তার গলার আওয়াজ বসতে পারে। মানে আপনি আপনার বাড়িতে হয়তো একটি ছোট বাচ্চা আছে, সে এটা স্বাভাবিক যে সে দুষ্টুমি করবে, একদমই। তো এখন আপনি তার উপর যদি চিৎকার চেঁচামেচি করতে থাকেন, তাহলে যত না সে শুনবে তার থেকে কিন্তু আপনি নিজের ক্ষতি করছেন বেশি। তো এরকম ব্যাপারটা তেমনি টিচার্সদের ক্ষেত্রে আপনি দূর থেকে যদি চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলতে থাকেন, সেটা না করে যদি আপনি ছাত্রদের কাছে গিয়ে কথা বলেন, তাহলে কিন্তু সেই ভয়েস অ্যাবিউজটা অনেকটাই এড়ানো সম্ভব। তো এই যারা প্রফেশনাল ভয়েস ইউজার্স, তাদের ক্ষেত্রে গলার আওয়াজ বসতে পারে, নিউরোলজিক্যাল কারণে হতে পারে। আর লাস্টলি হচ্ছে নিওপ্লাস্টিক, মানে আমরা লক্ষ্য করছি যেহেতু অ্যালকোহল, স্মোকিং, এগুলোর ইনটেক, এগুলোর ব্যবহার মানুষের মধ্যে দিনের পর দিন বেড়ে চলেছে, সেই জন্য ক্যান্সারের প্রবণতাও পাল্লা দিয়ে কিন্তু বাড়ছে। আলোচনাতে আসবো, তবে এই মুহূর্তে আরো একজন দর্শক বন্ধু রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? সঞ্জীব বলুন। নমস্কার। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ বলছি আমার কানে টিভি। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ বলছি কানে টিভি হয়েছে। আচ্ছা স্যার, আপনার কিছু প্রশ্ন আছে ওনার কাছে? না, আজকে তো আমাদের মূলত আলোচ্য বিষয়টা হচ্ছে গলার স্বর পরিবর্তন। তো আমরা সেইটাতেই আপাতত থাকতে চাই, আপনি শুনতে থাকুন। তবে এইটুকু বলতে পারি যে কানের টিভি অন্যান্য টিভির মতোই, এবং সেটা চিকিৎসা করলে সম্পূর্ণভাবে নিরাময় হয়ে যাবে। একদমই, আপনাকে ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য। এবং আমি আবারও আলোচনায় আসবো। আমার সঙ্গে রয়েছেন পিয়ারলেস হাসপাতালের ইএনটি বিশেষজ্ঞ ডক্টর সৌভনিক সৎপতি। স্যার, যে বিষয় নিয়ে আলোচনা করছি, আপনি যেমনটা বললেন যে গলার স্বর পরিবর্তন, সেখানে একটা ইনফেকশন যেমন ভাবে রয়েছে প্রাথমিকভাবে মনে করা হয়, অন্যদিকে কিন্তু তার পাশাপাশি এই যে ক্যান্সার, এই বিষয়ে আলোচনা করছিলাম আমরা। হ্যাঁ, যেটা আমি বলতে চাইছিলাম যে আজকে যদি আপনি পরিসংখ্যান দেখেন, তাহলে এই হেড অ্যান্ড নেক ক্যান্সার, এটা কিন্তু আমাদের ভারতে খুব দ্রুত হারে বাড়ছে, এবং এই মুহূর্তে এশিয়ার মধ্যে হেড অ্যান্ড নেক ক্যান্সারে কিন্তু ইন্ডিয়া প্রথম স্থান অধিকার করে আছে। তো এটার কারণ হলো যত সময় যাচ্ছে মানুষের মধ্যে অ্যালকোহল এবং টোবাকো রিলেটেড প্রোডাক্টস, এটার ব্যবহার করার একটা প্রবণতা বাড়তে শুরু হয়েছে। এবং আমরা আজকে জানি যে ক্যান্সার কিন্তু ডাইরেক্টলি তামাক এবং তামাক জাতীয় পদার্থের সাথে লিঙ্কড। তো এই টোবাকো বা অ্যালকোহলের সাথে আমাদের হেড অ্যান্ড নেক রিজিয়নে ওরাল ক্যাভিটি, মানে মুখগহ্বরের ম্যালিগনেন্সি সব থেকে কমনলি হয়। কিন্তু তার পরেই কিন্তু এই ভয়েস বক্স বা ল্যারিঞ্জিয়াল এবং হাইপোফ্যারিঞ্জিয়াল ক্যান্সারসগুলো আসে। তো যদি গলার স্বর পরিবর্তন কোনো কারুর মধ্যে দেখতে পাওয়া যায়, যেটা কোনো উপসর্গ ছাড়া আস্তে আস্তে প্রোগ্রেস করছে, এবং দেখা যায় যে তিনি স্মোকিং করেন, বা তার অ্যালকোহলের হিস্ট্রি আছে, বা তার ফ্যামিলিতে থ্রোট ক্যান্সারের হিস্ট্রি আছে, তাহলে কিন্তু আমাদেরকে সতর্ক হতে হবে। আচ্ছা, যদিও ভয়েস বক্স ক্যান্সার বা ল্যারিঞ্জিয়াল ম্যালিগনেন্সি মহিলাদের থেকে পুরুষের মধ্যে বেশি হয়, তবে আজকাল স্মোকিং এবং অ্যালকোহলিজম ফিমেলদের মধ্যেও ইকুয়ালি বাড়তে থাকায় আমরা কিন্তু মহিলাদের মধ্যেও এটা দেখতে পাচ্ছি। তো যদি এরকম কোনো রুগী আমাদের কাছে আসেন যেখানে সন্দেহ করা হচ্ছে যে এটা একটা ভয়েস বক্স ম্যালিগনেন্সি হতে পারে, তাহলে কিন্তু সেটা একজন স্পেশালিস্ট ইএনটি এবং যারা হেড অ্যান্ড নেক ক্যান্সার রিলেটেড ট্রিটমেন্ট করেন তাদের দিয়ে পরীক্ষা করানো উচিত। এবার এই পরীক্ষাটা কিভাবে তাহলে ধরা যাবে, এটা তার পরের প্রশ্নই আসবে। তো আমরা ইএনটি ওপিডিতে, হেড অ্যান্ড নেক ওপিডিতে খুব রুটিনলি একটা টেস্ট করে থাকি, যেটাকে ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি বলে। মানে একটা ফাইবার অপটিক কেবলের মাধ্যমে আমরা গলার ভয়েস বক্সটাকে পরীক্ষা করে দেখতে পারি। এবার তাতে খুব কাছ থেকে আমাদের ভোকাল কর্ডসটাকে পরীক্ষা করা সম্ভব, এবং সেখানে যদি কোনো সাসপেক্টেড এরিয়া দেখা যায় যেটা নর্মাল লাগছে না, কোনো ছোট আলসার তৈরি হয়েছে বা ঘা তৈরি হয়েছে বা কোনো নোডিউল বা গ্রোথ তৈরি হয়েছে, তাহলে তখন কিন্তু আমরা সেখান থেকে বায়োপসি নেবার প্ল্যান করি। আচ্ছা,
তো এই বায়োপসি প্রসিডিওরটা যদি সেটা অ্যাক্সেসিবল এরিয়াতে হয় তাহলে এই রকম এন্ডোস্কোপিক ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপিক মাধ্যমে ওপিডিতেও করে ফেলা সম্ভব, আর না হলে একটা ছোট সার্জারির মাধ্যমে বায়োপসি করা হয়। তো এখানে আমি দর্শক বন্ধুদের একটাই কথা বলতে চাই, আমাদের মধ্যে একটা খুব কমন ধারণা আছে যে বায়োপসি করলে নাকি ক্যান্সার অনেক সময় ছড়িয়ে যায়, কিন্তু এই রকম কোনো তথ্য কিন্তু সায়েন্সে, মেডিকেল সায়েন্সে নেই। আপনি যতক্ষণ বায়োপসি না করবেন ততক্ষণ রোগটা একটা বিনাইন আলসার না একটা ম্যালিগনেন্ট আলসার, এটা কিন্তু আপনার পক্ষে ডিফারেন্সিয়েট করা সম্ভব না। কারণ অনেক ক্ষেত্রেই যেমন আমরা আগে বলছিলাম যে ক্রনিক ইনফ্লামেশন টিউবারক্লোসিসে হতে পারে, ফাঙ্গাল ইনফেকশনে হতে পারে, তো সেটার লুকটাও কিন্তু ম্যালিগনেন্সির মতোই দেখায়। আপনি যতক্ষণ না বায়োপসি করছেন ততক্ষণ কিন্তু এই ডিফারেন্সিয়েশনটা করা মুশকিল যে এটা ইনফেকশন বা একটা ক্রনিক ইনফ্লামেশন থেকে হলো না এটা ম্যালিগনেন্সি থেকে হচ্ছে। তো এই ভয়েস বক্স বা ল্যারিঞ্জিয়াল ম্যালিগনেন্সিতে আমরা এতটা এমফাসিস কেন দিচ্ছি? কারণ আমরা যারাই হেড অ্যান্ড নেক ক্যান্সার রিলেটেড ট্রিটমেন্ট করি, তো আমরা যখনই জানতে পারি বা একজন ভদ্রলোক বা ভদ্রমহিলার ল্যারিংসে ম্যালিগনেন্সি হয়েছে তখন সেটাকে আমরা একটা ওয়েলকাম সাইন বলে ধরি। তার কারণ এই যে ল্যারিঞ্জিয়াল ক্যান্সার, ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ম্যালিগনেন্সি ইন আওয়ার বডি। কারণ কিছু অ্যানাটমিক্যাল কারণে এই ক্যান্সারটা একই জায়গায় বহু বছর আবদ্ধ থাকে। একদমই একটু বিরত করবো স্যার আপনাকে, আরো একজন দর্শক বন্ধু রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? জয়ন্তী দে বলছি, মানিকতলা থেকে। বলুন। জয়ন্তী দে, হ্যাঁ, আমার গলার মধ্যে না কথা বলতে গেলে গলাটা খালি ঝ্যাঁক ঝ্যাঁক করে সেকেন্ডে, আর সবাই বলে কি যেন হয়, আমি গলাটা কেমন আটকে যায় মনে হয় ভিতরে, তাই জন্য অনেক বছর ধরে হচ্ছে। ঠিক বলেছেন। এই যে আমরা শুনতে থাকুন, এই যে আমরা একদমই আপনি শুনতে থাকুন, স্যার অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবেন। ধন্যবাদ আপনাকে আমাদেরকে ফোন করার জন্য। স্যার যেমনটা বলছিলেন, এই যে আমরা একটু আগেই এটা আলোচনা করেছি যে ক্রনিক ল্যারিঞ্জাইটিস আমাদের মধ্যে সাইলেন্ট অ্যাসিডিটি থেকে কিন্তু খুব কমনলি হয়। তো এই সাইলেন্ট অ্যাসিড রিফ্লাক্স, এটাতে এই ঠিক উনি যেরকম বললেন এই ধরনের উপসর্গটাই আসে, যে গলার মধ্যে কিছু একটা আটকে আছে, কিছু একটা নামতে চাইছে না, ঢোক গিলতে গেলে বাধা পাচ্ছে এবং তার সাথে গলাটা বারবার ভেঙে যাচ্ছে। এটা কিন্তু সাইলেন্ট অ্যাসিডিটি থেকে খুব কমনলি হয় এবং এটা আমাদের বাঙালিদের মধ্যে খুব কমন। তো এইটাকে ডিটেক্ট করতে গেলে আমাদেরকে ওই এফওএল এর সাহায্য নিতে হবে, ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি করে দেখতে হবে যে ওখানটায় এটার লক্ষণগুলো দেখতে পাওয়া যাচ্ছে কিনা, এবং যদি এটা ডিটেক্ট হয় যেটা অ্যাসিডিটি থেকে হচ্ছে তাহলে সেইটার একটা লম্বা সময় এবং তার সাথে আপনার দৈনন্দিন জীবনযাপনের কিছু পরিবর্তন দরকার, যেগুলো আমরা আগে বলবো, সেগুলো করলেই কিন্তু এটাকে ঠিক করা সম্ভব। আচ্ছা স্যার, আমরা ভোকাল কর্ডে ক্যান্সার নিয়ে কথা বলছিলাম। ঠিক, তো আমরা যেটা বলছিলাম যে ভোকাল কর্ড ম্যালিগনেন্সি, ওটা অ্যানাটমিক্যাল কিছু ফ্যাক্টরের কারণে একই জায়গাতে বহু বছর ধরে আবদ্ধ থাকে, ওটা ছড়ায় না, ছড়াতে পারে না। তো সেই জন্যই ভয়েস বক্স ম্যালিগনেন্সি যদি ওটা ঠিক সময়ে নির্ণয় করা যায় বা ডিটেকশন করা যায় তাহলে কিন্তু এটা থেকে সম্পূর্ণরূপে কিওর হওয়া সম্ভব। এই কিওর কথাটা ম্যালিগনেন্সিতে অ্যাপ্লাই করা খুব কঠিন, কারণ সবাই ধরে নেয় যে ক্যান্সার হয়েছে মানে আর এটা থেকে বাঁচার কোনো উপায় নেই। কিন্তু আমরা সবসময় বলি এখনকার যে প্রযুক্তি এবং যেরকম অত্যাধুনিক চিকিৎসা প্রতিদিন আসছে তাতে ল্যারিঞ্জিয়াল ম্যালিগনেন্সি কিন্তু কমপ্লিটলি কিওরেবল ইভেন আপ টু আ ভেরি অ্যাডভান্স স্টেজ। আর্লি স্টেজ নয়, অ্যাডভান্স স্টেজেও এটাকে সম্পূর্ণভাবে ঠিক করা সম্ভব, কিন্তু তার জন্য এটাকে ইন টাইম ডিটেক্ট করাটা জরুরি। সেক্ষেত্রে স্যার কত সময়সীমা লাগে মূলত গোটা ট্রিটমেন্টটা কমপ্লিট হতে? ঠিক, যদি একটা আপনার ল্যারিঞ্জিয়াল ক্যান্সার ডিটেক্ট হয় এবং সেটা যদি আর্লি স্টেজে থাকে, মানে স্টেজ 1 স্টেজ 2 থাকে, তাহলে শুধুমাত্র রেডিওথেরাপির দ্বারাই একে কিন্তু সম্পূর্ণ ঠিক করে দেওয়া সম্ভব। এবার রেডিওথেরাপিতে কম বেশি 1 থেকে 1.5 মাস সময় লাগে, সপ্তাহে 5 দিন করে রেডিয়েশনস দেওয়া হয়, এরকম 30 বা 33টা ফ্র্যাকশনস রেডিওথেরাপি দেওয়া হয়। একদমই স্যার, আবারও আসবো আলোচনাতে। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলুন। নমস্কার, বলুন। যে ঠান্ডা মানে
ঠান্ডার ভাব আসলে তখন কি পায় যে মানে ফুসফুসে ভাব থেকে যায়। হ্যাঁ, এক্ষেত্রে কি ভোকালের কোনো সমস্যা চিকিৎসা করা কি আগে থেকে চিকিৎসকের পরামর্শ নেওয়া কি পারে? কথা বলতে সমস্যার ভাব, হ্যাঁ, কথা ঠান্ডা হয়ে যায়, এক্ষেত্রে কি সঙ্গে সঙ্গে কি বিশেষজ্ঞ চিকিৎসক না ডাক্তারবাবু পরামর্শ নেওয়া বলে? ডাক্তারবাবুর সঙ্গে একটু শুনতে চাই ডাক্তারবাবু কি বলবেন। ঠিক ঠিক। বেশ স্যার, আপনার প্রশ্নের উত্তর দেবেন, আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। ধন্যবাদ আপনাকে স্যার। উনি জানতে চাইছেন। হ্যাঁ, তো এই যে ইনফ্লামেশন বা অ্যাকিউট ল্যারিঞ্জাইটিস যেটা ঠান্ডা লেগে হয়, সেটা মূলত ভাইরাল ইনফেকশন থেকে হয়। আচ্ছা। তো ভাইরাল ইনফেকশন সবসময় সেলফ লিমিটিং, মানে 4-5 দিন থাকবে, তারপর নিজেই যাবে। আচ্ছা। তো যদি আপনি লক্ষ্য করেন নিজের মধ্যে আপনার এরকম সর্দি কাশি, গা ম্যাজ ম্যাজ, তার সাথে গলা বসে যাচ্ছে এবং হঠাৎ করে হয়েছে, তার মানে এটা ভাইরাল ইনফেকশন হবার সম্ভাবনা বেশি। তো সেক্ষেত্রে আপনাদের কাছে আমার প্রথম পরামর্শ, এটার প্রথম চিকিৎসাই হলো ভয়েস রেস্ট। মানে চেষ্টা করুন 48 ঘন্টা কথা না বলে থাকতে এবং বারে বারে গরম জলের ভেপার নিতে। আচ্ছা। অনেকেই গলা বসলে গরম জলে গার্গেল করতে শুরু করে, আমরা কিন্তু ঠিক উল্টো কথা বলি। কারণ গার্গেলস যদি গলার ভয়েস চেঞ্জের উপরে আপনি করেন, তাহলে কিন্তু সেটা গলার আওয়াজকে আরো বসিয়ে দিতে পারে। সেই জন্য তখন স্টিম নেওয়া উচিত, দিনে 2 বার করে গরম জলে ভেপার নিতে শুরু করা উচিত। এবার এর পরেও যদি এটা 1 দিন বা 2 দিনে ঠিক না হয়, তাহলে তখন আপনাকে একজন ইএনটি বিশেষজ্ঞের চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কিছু ওষুধ আছে, সেগুলো খেলেই আস্তে আস্তে এটা ঠিক হবে। একদমই। আরো একজন দর্শক বন্ধু এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, বলুন। হ্যাঁ, আমার একটু অসুবিধা হয়। আরেকবার বলুন। আমার একটু দুধ তুলতে অসুবিধা হয়, তাই 1 বছর থেকে। স্যার, আপনার কিছু জানার আছে? কি খেতে অসুবিধা হয়? আরো একবার বলুন, আপনার কথাটা আসলে স্পষ্ট নয়। ঢোক গিলতে অসুবিধা হয়। আচ্ছা স্যার, আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেবেন, আপনি শুনতে থাকুন আমাদের এই অনুষ্ঠান। আমরা আবারও আলোচনায় আসবো এবং স্যার প্রশ্নের উত্তরটা আপনার কাছ থেকে নিব। আমরা আলোচনায় ফিরবো, তবে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আরো একজন দর্শক বন্ধু। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি গৌরীশঙ্কর ঘোষ কথা বলছি পানিয়াটি সোদপুর থেকে। বলুন। আমি একটু স্যারের কাছে জানতে চাই যে আমি বিগত 3-4 বছর আগে আমার একটি গলা একটা ফোলা ভাব দেখে, গলার একদম মিডল পার্টে, যেখানে আমাদের কণ্ঠনালীটা আর কি বরাবর, ওখানে একটা আমি উঁচু মতন দেখতে পাই হালকা। তা ওটা ডাক্তারের কাছে গেলাম, ওটা কি হলো, ডাক্তার বললো আপনাকে একটা টেস্ট করতে দেবো। তাই টেস্টটা করে ওর মধ্যে অনেকটা ফ্লুইড জমে গেছিল, অনেকটা ফ্লুইড জমে সেটাকে বার করলো, বলে এটা 1 টাইপ অফ বায়োপসি, পিঙ্ক কালারের একটা ফ্লুইড অনেকটা বার করলো। দেন ডাক্তার তখন বললো আপনি বেশি প্যানিক করবেন না, আর একটা কাজ করবেন, এটা ঠান্ডা লাগাবেন না বেশি, ঠান্ডা লাগলে এটা বেড়ে যায়। আমি দেখেছি, এটা আমিও দেখেছি, ঠান্ডা লাগলে বাড়ে এবং খুব প্যানিক হয়ে গেলে প্যানিক থেকে এটা বাড়ে। তখন মনে একটা শ্বাসরুদ্ধ অবস্থা, দম বন্ধ অবস্থা, কোথায় কি একটা অন্ধকার আচ্ছন্ন, এরকম একটা তার মধ্যে মনে হয়। তো স্যার এখান থেকে কি কোন রকম মানে আতঙ্কিত হওয়ার ব্যাপার আছে? একদমই। স্যার কিছু জানার আছে আপনার ওনার কাছ থেকে? না। ধন্যবাদ আপনাকে আমাদেরকে ফোন করার জন্য। আপনি শুনতে থাকুন আমাদের এই অনুষ্ঠান, স্যার অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবেন। স্যার উনি যেমনটা বলছিলেন, হ্যাঁ উনি খুব সুন্দরভাবে ডেসক্রিপশনস দিলেন ওনার সমস্যাটা, যে ওনার গলায় কণ্ঠনালীর উপরে মানে মাঝখানে একটা ফোলা হয়ে আছে। তো এই মাঝখানের ফোলা কিন্তু মূলত থাইরয়েডের সাথে রিলেটেড হয়, কারণ আমাদের থাইরয়েড গ্রন্থিটা গলার মাঝখানে থাকে এবং থাইরয়েড গ্রন্থির মধ্যে কতগুলো সিস্ট এবং এরকম কোলয়েড নোডিউলস হতে পারে, যেটা একটা জল ভর্তি অনেকটা বেলুনের মতো। তো এটার এই রকম যখন কোনো কেউ সমস্যা নিয়ে আসেন, তখন আমরা সবসময় অ্যাডভাইস করি যে আপনি প্রথমে একটা আলট্রাসোনোগ্রাফি করান। আলট্রাসোনোগ্রাফি থাইরয়েডের করান, যে দেখা এটা থাইরয়েড থেকে অরিজিন হচ্ছে না অন্য কিছু। যদি এটা থাইরয়েড থেকে অরিজিন হয়, তাহলে তখন আজকাল আলট্রাসোনোগ্রাফি থেকে বোঝা যায় যে এটা ভালো না খারাপ, এটা বিনাইন না ম্যালিগনেন্ট। এবার যদি এটা বিনাইন বা ম্যালিগনেন্ট কিছু ক্রাইটেরিয়াস আছে, সেটা আমরা কখনো আবার আলোচনা করব। সেটা অনুযায়ী ওই ফ্লুইডটা অ্যাসপিরেট করে, ওটাকে বলে এফএনএসি, এফএনএসি টেস্ট করে দেখতে হবে যে ওটা ভালো না খারাপ। আচ্ছা। এবার তার সাথে থাইরয়েডের টেস্ট করতে হবে, ব্লাড টেস্ট। এতে যদি বেরোয় যে এটা একটা থাইরয়েড জনিত সমস্যা, তাহলে সেটা ওষুধেও চিকিৎসা হতে পারে। আবার কিছু ক্যাটাগরি আছে যেটার জন্য সার্জিক্যাল ট্রিটমেন্ট দরকার,
তো ওনার এটা শুনে আমার মূলত এটাকে একটা থাইরয়েডের সমস্যা বা থাইরোগ্লসাল সিস্টের মতো সমস্যা মনে হচ্ছে। তো এটা একটা আল্ট্রাসাউন্ড করলেই ধরা পড়বে। আচ্ছা, আর স্যার বিরতিতে যাওয়ার আগে আরো একজন ফোন করেছিলেন যিনি বলছিলেন যে তার ঢোক গিলতে অসুবিধা হচ্ছে। তো আমরা এটা নিয়ে একবার অলরেডি আলোচনা করেছি যে অ্যাসিড রিফ্লাক্স থেকে গলার মধ্যে একটা বাদো বাদো ভাব হতে পারে, যেটাকে আমরা টেকনিক্যাল টার্মে বলি গ্লোবাস। তো যারা খুব অ্যাংজাইটি করেন তাদেরও এইটা হয়, গলার মধ্যে একটা বাদো বাদো ভাব হয়। কিন্তু সবকিছুই আবার অ্যাসিডিটির কারণেই হচ্ছে এটা ধরে নেওয়া ঠিক না। আপনার খাদ্যনালীতে যদি কোনো অসুবিধে থাকে, খাদ্যনালীর মুভমেন্টে কোনো প্রবলেম থাকে, বা খাদ্যনালীর মধ্যে কোনো টিউমার বা আলসার থাকে, তাহলেও কিন্তু আপনার খাবার ঢোক গিলতে অসুবিধে হবে। তো এই অসুবিধাটা কতদিন ধরে হচ্ছে, অসুবিধাটা সলিড ফুডের প্রতি বেশি না লিকুইড ডায়েটের প্রতি বেশি, এইগুলোর উপর বেস করে ওনাকে আমার পরামর্শ আপনি একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে দেখাবেন এবং তার সাথে একজন ইএনটি স্পেশালিস্টকেও দেখাবেন। তো আমরা কিছু বেসলাইন ইনভেস্টিগেশনস করে একবার পরীক্ষা করে আপনাকে আপনার এই ঢোক গিলতে না পারার কারণটা সুস্পষ্টভাবে বলে দিতে পারবো, এবং তখন যে কারণটা নির্ণয় হবে সেই অনুযায়ী চিকিৎসা করলেই ওটা ঠিক করে দেওয়া সম্ভব। একদমই। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? নদিয়া ভীমপুর থেকে বলছি। বলুন। নমস্কার। বলছি আমার এমনি স্বাভাবিক আমি কথা ভালোই বলি, কিন্তু যখন মাইকের সামনে বলতে যাই না কথাটা কিরকম একটা কর্কশ কর্কশ ভাব থাকে। এটা কিসের জন্য হচ্ছে? ভয়েসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। স্যার আপনার কিছু জানার আছে? এটা কতদিন ধরে হচ্ছে? এটা বেশ কিছুদিন ধরে দেখছেন। বেশ কিছুদিন বলে তো তাও প্রায় 5-6 বছর। 5-6 বছর। তো ওটাই যেটা আমরা আলোচনা করছিলাম যে যদি কোনো ভয়েস চেঞ্জ খুব লম্বা সময়ের জন্য থাকে। একদমই স্যার, আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেবেন। আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। আপনাকে ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য। স্যার উনি যেমন বলছেন, এবং যারা প্রফেশনালি ভয়েস ইউজ করেন, যেমন ওনাকে ওনার প্রফেশনাল কারণে লেকচারস দিতে হয়, তো সেটা অতিরিক্ত ভয়েস ইউজের জন্য ভোকাল কর্ডের স্ট্রেন বা ভোকাল কর্ডে কোনো নোডিউল বা সালকাস এগুলো থেকে কিন্তু হতে পারে। খুব সিম্পল টেস্ট, ওই এফওএল করলেই ওটা ধরা সম্ভব। যদিও এখন তার থেকে আরেকটু অ্যাডভান্স একটা টেস্ট অ্যাভেলেবেল হয়ে গেছে, সেটাকে ভিডিও স্ট্রোবোস্কোপি বলে। আচ্ছা। তো ভিডিও স্ট্রোবোস্কোপিতে স্পেশালি যারা ভয়েস ইউজার্স তাদের ওই ভোকাল কর্ডের স্তর বাই স্তর পরীক্ষা করে এটা বলা সম্ভব যে সেটায় অ্যাম্পলিটিউডে কি ডিফারেন্স আছে, কোনো মুভমেন্টে প্রবলেম আছে কিনা, এবং সেটাকে সেই অনুযায়ী চিকিৎসা করলে ঠিক করে দেওয়া সম্ভব, যেটা আমরা আলোচনা করব। একদমই। এই মুহূর্তে আরো একজন দর্শক বন্ধু রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, সুবল শিকারি। বলুন। বলুন। নমস্কার, সুন্দরবন থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি ডক্টর সৎপতির সাথে কথা বলতে চাই। বলুন স্যার, শুনছেন। আমি সুবল চন্দ্র শিকারি বলছি সুন্দরবন থেকে। হ্যাঁ শোনা যাচ্ছে, আপনি বলুন। হ্যাঁ আমি বলছি আমার এক আত্মীয়, তার গলার স্বর আস্তে আস্তে বসে গেল। বহু জায়গায় আপনার পিজি থেকে আরম্ভ করে বহু ডাক্তারকে দেখিয়েছি, ইএনটি বহু ডাক্তারকে দেখিয়েছি, কাজ হচ্ছে না, স্বর আস্তে আস্তে বসে যাচ্ছে। তো ওই ডাক্তারবাবুরা কি বলছেন, মানে ওনাদের প্রাথমিক পরীক্ষায় ওনারা কি বলেছেন, কি হয়েছে? ওরা প্রাথমিক পরীক্ষায় বলছে যে ক্যান্সার নয়, কিন্তু এই স্বরটা বসে যাচ্ছে, তার জন্য নানা রকম পরীক্ষাও করিয়েছে। তো কি থেকে সমস্যা? আমরা জিজ্ঞাসা করেছিলাম যে ক্যান্সার হয়েছে কিনা, ওরা বলছে না ক্যান্সারের কোনো কিছু আমরা পাচ্ছি না, তবে স্বরটা বসে যাচ্ছে, না এর জন্য ওষুধ খেতে হবে, সেইভাবে সেই ওষুধও পাচ্ছি, কিন্তু উন্নতি কিছু হচ্ছে না। বেশ স্যার, অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবেন আপনাকে। আপনি দেখতে থাকুন আমাদের এই অনুষ্ঠান। ধন্যবাদ আপনাকে স্যার, প্রশ্নের উত্তরটা নিব। তবে আরো একজন দর্শক বন্ধু রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার। ওই গল্প ঠান্ডা লাগছে দিয়ে ছাপান দিকটা কি ক্ষতি? আপনার কথাটা অস্পষ্ট, আরেকবার একটু বলুন প্লিজ। মেশিন দিয়ে ভাপা নিলে কি এটা ক্ষতি না ভালো?
মেশিন দিয়ে ভেপার নিলে ভাপার ভাপ নেয় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না মানে ওটা কি কোনো ক্ষতি হয়? বলছি বেশ স্যার, আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেবেন। আপনাকে ধন্যবাদ আমাকে ফোন করার জন্য, এবং আপনি শুনতে থাকুন আমাদের এই অনুষ্ঠান। স্যার, উনি ভেপারের কথা বললেন একটু আগেই, আপনি যেমনটা বলছিলেন। না, আমরা কিন্তু একটা জিনিস বলি যে আপনাকে ভেপারটা কতটা নিতে হবে এবং কতটা গরম ভেপার নিতে হবে এটাও কিন্তু একটু বুঝতে হবে। মানে আমরা যদি একটা মেশিনে ভেপার নিতে থাকি যেটা একটা কন্টিনিউয়াস স্টিম বেরোচ্ছে, তাহলে কিন্তু অনেক সময় সেটা ক্ষতিকারকও হয়ে যেতে পারে। আপনি একটা অতিরিক্ত গরম ভেপার যদি গলার মধ্যে ইনহেল করেন, তাহলে সেই টেম্পারেচারটা বেশি থাকার কারণে কিন্তু মিউকোজাল ড্যামেজ হতে পারে। তো সেই জন্য আমরা বলি যে যদি আপনি একটা এরকম ইমাজিন করেন যে আপনি একটা গ্যাসের মধ্যে একটা পাত্রে জল বসালেন, জলটা যেই ফুটতে শুরু হলো তখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এইবার যে ধোঁয়াটা উঠছে সেইটাকে ধীরে ধীরে মুখের মধ্যে থেকে ভেপার নিতে হবে। 10-12টা ডিপ ব্রিদিং এক এক সিটিংয়ে, এইরকম সকালে একবার, বিকেলে একবার, অনেক সময় 3বার। কিন্তু অতিরিক্ত বা ওভার এনথুজিয়াস্টিক ভেপারেও কিন্তু ইকুয়ালি ড্যামেজ হতে পারে, ক্ষতি হতে পারে। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হরিপাল থেকে বলছি, সৌরভ পাত্র। বলুন। নমস্কার। বলছি ম্যাডাম, আমার গলার স্বরটা না মাঝে মাঝে আসতে হচ্ছে, মাঝে মাঝে জোরে হচ্ছে, মানে আস্তে 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 একবার বসে যাচ্ছে গলার সাউন্ডটা। এটা কি কারণে হচ্ছে জানতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই স্যার, অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবেন। আপনি শুনতে থাকুন আমাদের এই অনুষ্ঠান। স্যার, একটু আগেই আপনি এই বিষয়ে কথা বলছিলেন। যেমন আমরা ওই নিউরোলজিক্যাল কারণগুলো বলছিলাম, তো ভোকাল কর্ডে কতগুলো অন্যান্য কন্ডিশনও আছে যেগুলোকে আমরা স্প্যাজমোডিক ডিসফোনিয়া বলি। মানে যদি ভোকাল কর্ডের মাসলটা স্পাজম হতে থাকে কোনো কারণে, তাহলে কিন্তু গলার স্বরটা কিছুক্ষণের জন্য পরিবর্তন হয়। মানে কখনো হাই পিচ হয়ে যাবে, কখনো লো পিচ হয়ে যাবে। তো এটাকে স্পাজমোডিক ডিসফোনিয়া বলে। তো স্পাজমোডিক ডিসফোনিয়ার কিছু রিল্যাক্সেশন থেরাপি আছে যেগুলোকে আমরা স্পিচ থেরাপি বা ভয়েস থেরাপি বলি। সেই স্পিচ থেরাপি বা ভয়েস থেরাপিতে আপনাকে কিছু শব্দ উচ্চারণ করা, কিছু ব্রিদিং এক্সারসাইজ এগুলো শেখানো হবে টু রিল্যাক্স ইওর ভোকাল কর্ডস। সেটা করলেই কিন্তু এই সমস্যার সমাধান হওয়া সম্ভব। আচ্ছা স্যার, আরো একজন ফোন করেছিলেন, আমি আসবো আলোচনাতে। তবে আরো একজন দর্শক বন্ধু রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ স্যার, আমি পাতলিয়া পর্দা থেকে বলছি। বেশ, বলুন। হ্যাঁ হ্যাঁ স্যার, আমার মেয়ের বয়স 10, ও ক্লাসিক্যাল মিউজিক শেখে, কিন্তু হচ্ছে কি ওর গলাটা মাঝে মধ্যেই দেখি বসে আছে। ধরুন কোনো কম্পিটিশনে নিয়ে যাবো, তার আগে দেখি গলাটা বসে গেছে। ঠিক, এর জন্য আমরা কি করতে পারি? ঠিক, কিন্তু কোনো সর্দি কাশি কিছু নেই, যে সর্দি আছে তার জন্য বসে তা হচ্ছে না। একদমই, আপনি শুনতে থাকুন অনুষ্ঠান। স্যার, আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেবেন। স্যার, যেমনটা বলছিলেন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক। এত কম সময়ের মধ্যে সব আলোচনা করা সম্ভব হয় না বলে আমরা বলে উঠতে পারিনি। তো এটাকে পিউরোফোনিয়া বলে। আচ্ছা, মানে বয়স সন্ধিক্ষণে আমাদের ছেলে মেয়ের প্রত্যেকেরই গলার স্বরের কিন্তু একটা পরিবর্তন হয়। এটা ডিপেন্ডস করে আপনার ভয়েস বক্সটার গ্রোথ কিরকম হচ্ছে। মানে সেটা যদি সামনে পিছনে বা সাইডের গ্রোথের মধ্যে কোনো তারতম্য হয়, তাহলে এই বয়স সন্ধিক্ষণে এবং হরমোনাল কারণে কিন্তু ভয়েস চেঞ্জ হতে পারে। এবার আমরা মা বাবারা অনেক সময় এটা না বুঝেই বাচ্চাদেরকে বিভিন্ন কম্পিটিশনস, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বলি। কিন্তু এটা মনে রাখতে হবে যে এই সময় যেহেতু একটা টেন্ডার এজ গ্রুপে আছে, তো সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে সব কিছু গান গাওয়ানো এটা কিন্তু সম্ভব না। ওকে ওর ম্যাচুরিটি হবার সময় দিতে হবে। সেই সময়টা না দিয়ে যদি আমরা ওকে বিভিন্ন রকম গান যেটা ওর পক্ষে স্যুট করছে না সেটা করাই, তাহলে কিন্তু ওর গলার আওয়াজের পার্মানেন্ট ক্ষতি হতে পারে। আপনি হয়তো জানেন যে একজন খুব প্রসিদ্ধ সিঙ্গার, আমরা সবাই জানি, সুনীতি চৌহান। তো ওনার একটা সার্টেন এজ পর্যন্ত, ছোটবেলায় থেকে অ্যাডাল্ট হওয়া পর্যন্ত উনি কিন্তু কোনো গান গাইতে পারেননি এই প্রবলেমের জন্য। তো এটা মাথায় রাখতে হবে, এই যে সমস্যাটা হচ্ছে এটা একটা ন্যাচারাল কোর্স, এটা বয়স সন্ধিক্ষণের কারণে হচ্ছে। তো আপনাকে প্রফেশনাল সিঙ্গার্স যাদের কাছে উনি শেখেন তার সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে, এবং আমাদের সাথে প্লাস স্পিচ থেরাপির সাথে মিলে ওকে
কোনটা করলে ওর এই বয়সের পক্ষে ঠিক হবে সেটাই করতে দিতে হবে। একদমই। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ ম্যাডাম নমস্কার, আমি সৌভিক নন্দী সোনারপুর থেকে বলছি। বলুন। হ্যাঁ বলছি ডাক্তারবাবুর কাছে আমার একটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে যে আমার ধরুন গলাতে মানে খেলে কোনো অসুবিধা হচ্ছে না বা কোনো ব্যথা যন্ত্রণা কিছু নেই, কিন্তু গলার মধ্যে যেন গলাটা যেন একটু ধরে ধরে আছে, মানে এইটা মানে মানে মনে হচ্ছে যেন গলাটা একটু আটকে আটকে রয়েছে, কিন্তু কোনো খাওয়ার সময় কোনো ব্যথা নেই, যন্ত্রণা নেই, কথা বলার কোনো সমস্যা নেই। এটা কেন হচ্ছে বেশ 3-4 মাস ধরে কন্টিনিউয়াস। বেশ, আপনি শুনতে থাকুন আমাদের এই অনুষ্ঠান। স্যার অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবেন। ধন্যবাদ আপনাকে আমাদেরকে ফোন করার জন্য। একজন বলছিলেন যে তার গলাটা ধরে ধরে যাচ্ছে এবং আরো একজন ফোন করেছিলেন যিনি বলছিলেন যে স্বর বসে বসে যাচ্ছে। ঠিক, তো এটা নিয়ে আমরা অলরেডি বিস্তারিতভাবে আলোচনা করেছি যে গলার স্বর পরিবর্তন মানেই সেটা ম্যালিগনেন্সি নয়। ম্যালিগনেন্সি খুব একটা স্মল প্রপোর্শন লোকেরই হয়, বাকি এটা মূলত গলায় বাদভাব, অ্যাসিড রিফ্লাক্স থেকে বেশি হয়। কিছু স্ট্রাকচারাল প্রবলেম যেমন নোডিউল, পলিপ বা কেরাটোসিস, যেগুলো একটু কিছুটা প্রি ক্যান্সারাস লিজনের মতো, সেগুলোতেও কিন্তু গলার স্বর পরিবর্তন হতে পারে। তো ওটা সঠিকভাবে নির্ণয় করা এই ল্যারিঙ্গোস্কোপিক এক্সামিনেশনের মাধ্যমে এবং সেই অনুযায়ী ডিসিশনস নেওয়া যে এটাই কি করতে হবে সেটাই হচ্ছে সবথেকে জরুরি। আর স্যার ছোট করে যদি গোটা প্রসেসের ট্রিটমেন্টটা একবার বলে দেওয়া যায়। যেমন আমরা প্রথম থেকেই বলেছি, যদি এটা ইনফেক্টিভ হয় তাহলে আপনাকে ইনফেকশনসের মতো করে ট্রিটমেন্ট করতে হবে। যদি এটা একটা নোডিউল বা পলিপ হয় সেটা একটা সার্টেন স্টেজ পর্যন্ত ভয়েস রেস্ট, আপনি স্পিচ থেরাপি বলে একটা স্পেশালাইজড ফিজিওথেরাপি হয়, যাতে ভয়েস থেরাপিতে শেখানো হয় কিভাবে উচ্চারণ করতে হবে, কিভাবে রিল্যাক্সেশনস দিতে হবে ভোকাল কর্ডসটাকে। তাতে কিন্তু একটা ভাস্ট মেজরিটি প্রবলেমকে কারেক্ট করা সম্ভব। আর যেগুলো স্ট্রাকচারাল প্রবলেম, মানে আপনার একটা পলিপ হয়ে গেছে, নোডিউল হয়ে গেছে, সেগুলোকে মাইক্রোল্যারিঞ্জিয়াল সার্জারি বলে একটা খুব অ্যাডভান্স এবং ভেরি রিওয়ার্ডিং সার্জারি করা হয়, যেটার মাধ্যমে কিন্তু সম্পূর্ণ ঠিক করা সম্ভব। আর যদি নিওপ্লাস্টিক লিজেন্স হয়, মানে ভোকাল কর্ডে ম্যালিগনেন্সি হয়েছে, সেটাও আমরা অলরেডি আলোচনা করলাম যে একটা আপ টু এ সার্টেন স্টেজ সেটা কিন্তু রেডিওথেরাপি, কেমোথেরাপি দিয়ে পুরোপুরি নিরাময় করা সম্ভব। যদি অ্যাডভান্স স্টেজ হয় তাহলে তখন সেটাকে সার্জিক্যালি ঠিক করতে হয়, এবং সেক্ষেত্রেও তার পরবর্তীকালে লোক যাতে কথা বলতে পারেন সেগুলোরও কিন্তু রিহ্যাবিলিটেশন প্রসেস এখন সুন্দরভাবে সবকিছু করা যায়। একদমই স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন পিয়ারলেস হাসপাতালের ইএনটি বিশেষজ্ঞ ডক্টর শৌভনিক সৎপতি। স্যার আবারও একবার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তবে আজ এই পর্যন্তই। আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য আপনাদের নজর থাকুক নিউজ টাইমে। Let's take a closer look inside the heart. The yellow object